প্রিয় ভিউয়ার্স, শুভেচ্ছা। এক্সপ্লোর জয়দীপের আরেকটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। 29 অক্টোবর 2023 দক্ষিণ ভারতের রানী বলে খ্যাত শৈল শহর উটি দেখতে বের হয়েছিলাম। আগের রাতে কোয়েম্বাটুর থেকে এসে একটা হোটেলে উঠেছিলাম। সেই হোটেলের দেওয়া প্যাকেজে মাত্র 300 টাকায় উটি ও কুন্নুর ঘুরে দেখলাম। কি দেখলাম আসুন একবার দেখি। আমাদের প্যাকেজে ছিল উটি লেক, থ্রেড গার্ডেন, থান্ডার ওয়ার্ল্ড, ডোড্ডা বেট্টা পিক, বোটানিক্যাল গার্ডেন, ভ্যালি ভিউ, মাদ্রাস রেজিমেন্টাল সেন্টার, ওয়ালিংটন জিমখানা ক্লাব, সিমস পিক, ল্যাম্পস রক, ডলফিন নোস, চা বাগান ও ক্যাথরিন ফলস। অবশ্য এন্ট্রি ফি ও দুপুরের খাবার যার যার এই প্যাকেজের ভিতরে ছিল। আসুন একটু পিছনে যাই। গতকাল 28 অক্টোবর 2023 উটিতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম কোয়েম্বাটুর শহর থেকে এসটিএসসির বাসে, মানে সরকারি বাসে। সময় লেগেছিল 3.5 ঘন্টা। মাথাপিছু খরচ পড়েছিল মাত্র 81 টাকা। তারপর গ্রিন আপল নামে একটা হোটেলে উঠি। এক রাতের জন্য ভাড়া নিয়েছিল তারা 800 টাকা। সেই গ্রিন আপল হোটেলের দেওয়া এই প্যাকেজে আমরা বের হয়েছি। মাত্র 300 টাকায় তারা ঘুরে দেখাবে পুরো উটি এবং কুন্নু শহর। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সকালের শহরটাকে দেখতে বের হলাম। পাহাড়ে এক এক সময় এক এক রূপ ধরা দেয়। স্নিগ্ধ শান্ত ঘুমন্ত শহরটাকে বড় মায়াময় লাগছিল। আমরা অলিগলি ধরে এগুতে থাকলাম উটির বিখ্যাত রেল স্টেশন দেখতে। আমাদের জন্য নিশ্চয়ই অপেক্ষা করছে সেই বিখ্যাত নীলগিরি হিলসের স্টিম ইঞ্জিনগুলো। আমরা তাই দেখতে যাচ্ছি। ভূপৃষ্ঠ থেকে 2300 মিটার উঁচুতে 300 বর্গ কিলোমিটার মায়াবতী শহর উটি। এখানে প্রায় লাখখানেক মানুষের বাস। উটি শহরের আগের নাম ছিল উদাগামান্ডালাম। এখনও স্টেশনে বা বিভিন্ন জায়গায় উদাগামান্ডালামই লেখা দেখা যায়। ব্রিটিশরা একে সংক্ষেপে বলতো উটাকামুন্ড বা উটাকা। এই উটাকাই মুখে মুখে ফিরে হয়ে গেল উটি। উটির বর্তমান নাম সেই পুরনো নামেই ফিরে এসেছে, উদাগামান্ডালাম। উটি রেলওয়ে স্টেশনে এসে মুগ্ধ হয়ে গেলাম। সময় যেন এখানে থমকে গেছে। সেই 100-150 বছর আগের যে রেলের অবকাঠামো সব রয়ে গেছে। সেই সেমাফোর সিগন্যালিং সিস্টেম, সেই স্টিম ইঞ্জিনে পানি দেওয়ার ব্যবস্থা সব রয়ে গেছে আগের মতোই। স্টেশনগুলো সেই আগের অবকাঠামো, সেই ব্রিটিশ জৌলুস ধরে দাঁড়িয়ে আছে। এই স্টেশনের ভিতরে রেলের ঐতিহ্য ধরে রাখা হয়েছে একটা ছোট্ট মিউজিয়ামে। সেই মিউজিয়ামটা আমরা দেখলাম। রেলের বিভিন্ন জিনিস এখানে সাজিয়ে রাখা হয়েছে। একটু দূরেই সাজিয়ে রাখা হয়েছে সেই পুরনো স্টিম ইঞ্জিন। স্টেশনের ভিতরে ছোট্ট একটা রেলওয়ে মিউজিয়াম আছে। এটা হচ্ছে টিকিট টিউব। টিকিট টিউব কি, যে টিকিট বিক্রি করতে হয়? হ্যাঁ বুঝছি। টিকিট টিউব, টিকিট ডেটিং মেশিন, কোল ব্লক স্টিম ইঞ্জিনে কোল ব্লকগুলো কেটে কেটে দিত। এটা পেট্রোমাক্স লাইট ছিল, টাইপরাইটার, ওয়াল ক্লক। তারপর এটা হচ্ছে রিরেলিং র্যাম্প। এটা কিসের জন্য যেন? রিরেলিং র্যাম্প। তারপরে গেট সিগন্যাল ল্যাম্প।
তারপরে হচ্ছে হ্যান্ড সিগনাল পোস্ট পোস্টের জন্য, স্টেশন মাস্টার রুম ল্যাম্প, এখনো আছে এটা, ওয়াটার ফিল্টার, ওয়াটার প্লাগ, তারপর এটা লেদার ক্যাশ বক্স, ওই যে টাকা রাখতো বুকিং ইয়েরা, ওয়েস্টার্ন টাইপ ক্লোজেট, ওইটি এটা পায়খানা আর কি, টয়লেট, ইন্ডিয়ান টাইম ক্লোজেট, এগুলো ট্রেনের ভিতরে ছিল আগে না, ওয়াটার কন্টেইনার, আর ওই টোকেন, আর ওই যে টোকেন নেলস টোকেন, এটা নিয়ে আমি লিখছি রেলকে ঘিরে বইতে, পিছিয়ে থাকলে পুড়ে নিয়ে। আর এটা পালাঘাট ডিভিশন, এখন সালেম ডিভিশন। মিস্টার বব হিল, স্টেশন মাস্টার ওটি ফ্রম 19। একটু দূরেই সাজানো আছে নীলগিরি মাউন্টেন রেলওয়ের সেই বিখ্যাত স্টিম ইঞ্জিন। এখন অবশ্য সব ট্রিপগুলোর স্টিম ইঞ্জিন দিয়ে হয় না, অনেকগুলো ডিজেল লোকোমোটিভ ইউজ করা হয়। এই স্টিম ইঞ্জিনের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, অন্যান্য স্টিম ইঞ্জিন থেকে এইটার চাকাগুলো একটু অন্য রকমের ছিল। আমরা এরকম একটা স্টিম ইঞ্জিনের দেখা পেয়েছিলাম কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনে। আমি কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনে সেই ইঞ্জিনটির ছবি ধারণ করেছিলাম, সেটা একটু দেখুন। মাউন্টেন রেলে এই মিটার গেজ স্টিম ইঞ্জিনটা ব্যবহার করা হতো। এইটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই দুটো রেলের ভিতরে একটা খাঁজ কাটাও রেল থাকতো, চেইন থাকতো, ওইটাতে যেন এই উঁচু পাহাড়ে ওঠার সময় ট্রেনটা যদি ব্রেক ফেল করে ফেলে তাহলে যেন সমস্যা না হয়, এই খাঁজ কাটাগুলোতে ব্রেক ধরার একটা ব্যবস্থা ছিল। তো এইভাবে আর কি। এবং আরও মজার ব্যাপার যে কোয়েম্বাটুর কালকে রাতে এই রাস্তা দিয়ে উঠেছিলাম আমরা না, আজকে আবার দিনের আলোয় সেই রাস্তা দেখছি। আমরা এক চাচার দোকানে চা খেয়েছিলাম কালকে রাতে, সেই চাচার দোকানেই যাচ্ছি আবার চা খাওয়ার জন্য। পাহাড়ি গিঞ্জি শহর, আসলে পাহাড়ে গিঞ্জি নেই, যথেষ্ট চড়া আচ্ছা আচ্ছা উড্রু করে নিলাম, ওর কথা হলে যথেষ্ট চওড়া। আসলে পাহাড়ে তো বিশেষ একটা জায়গা থাকে না বলে রাস্তা। সেই চাচার দোকানে সকালের নাস্তা করলাম আমরা, বন বাটার, এখানে বনের ভিতরে বাটার দিয়ে দিয়েছে আর সাথে চা। কিছুটা দেরি করে ফেলেছিলাম, আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে, ওই যে ভ্যানটা অপেক্ষা করছে। আমরা গাড়িতে উঠলাম যাত্রার জন্য, ছোট্ট গাড়ি। বাসে উঠেই অবাক, কোনো যাত্রী নেই, কোনো পর্যটক নেই, তাহলে কি আমরা আজকে যাব না বেড়াতে? তখন আমাদের বাসের ড্রাইভার আশ্বস্ত করলো যে একটু পরেই আমরা যাত্রী পেয়ে যাব, আমরা একটু ঘুরে আসি। তো উটি শহরের আরেক মাথায় আমাদের নিয়ে গেল, তারপরে ফিরলো। এর মধ্যেই কিছুক্ষণ ঘোরাঘুরির মাধ্যমেই সে তার যাত্রী পেয়ে গেল। অল্পক্ষণের মধ্যেই আমাদের গাড়িটা ভরে গেল যাত্রীতে, এবং আমরা প্রথম গেলাম বোট হাউসে। উটি শহরের একেবারেই পাশে একটা বড় লেক আছে, সেই লেককে কেন্দ্র করে বোট হাউস, খুব চমৎকার একটা জায়গা। এখানে খুব সুন্দর বোটিংয়ের ব্যবস্থা আছে অন্যান্য বিনোদন, বিশেষ করে বাচ্চাদের আনন্দ করার মতো খুব চমৎকার একটা জায়গা। ছোট্ট একটা টয় ট্রেনেরও ব্যবস্থা আছে। আমরা সেই বোট হাউস এলাকাটা আমরা উপভোগ করলাম, অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম, ভাল লাগলো জায়গাটা। তবে বোটের ভাড়া অনেক বেশি, আমাদের হাতেও খুব একটা সময় নেই, এই জন্য আমরা বোটিং করলাম না। এখানকার ভাড়া অনেক না কি? সিটার 30 মিনিট 450, সিটার 2 300 টাকা 400 টাকা, এইগুলো ভাড়া। আর আশঙ্কার যে জিনিসটা, সবচেয়ে
খারাপ যেটা লাগলো, এত সুন্দর একটা পর্যটন এলাকা, এত সুন্দরভাবে সাজানো চারদিক, কিন্তু পানিগুলো কেমন যেন পচে গেছে, মজে গেছে, গন্ধ ছড়াচ্ছিল। আসলে এই পানিগুলো ঠিকমতো পরিশোধন করা হয় না বদ্ধ এলাকায় থাকার কারণে, পানিগুলোতে এক ধরনের গন্ধ তৈরি হচ্ছিল। এটা কিন্তু পর্যটকদের কাছে খুবই বিরক্তির একটা বিষয়। ভারতের সবগুলোই শৈল শহরে একটা লেক দেখা যায়, এই লেককে কেন্দ্র করে পুরো শহরকে বিকশিত হতে দেখা যায়। আসলে ব্রিটিশরা শৈল শহরে পানির যেন সংকট না হয়, যেহেতু পাহাড়ের অনেক উঁচুতে এখানে পানির সংকট হতে পারে, এই পানির সংকট না হওয়ার জন্য তারা একটা লেক স্থাপন করে। আমি কোয়েম্বেটুরেও দেখেছি, আরও ভালো করে পুরো লেকটা দেখা যায়। আমি কোটাই ক্যানালে দেখেছি, আরও পাহাড়ি শহরগুলোতে এরকম বড় বড় লেক তৈরি করে রেখেছিল। এই লেকগুলো তৈরি করা খুব সহজ, কারণ চারদিকে পাহাড় আছে, কোনো একটা জায়গায় একটু বাদ দিয়ে দিলেই লেক হয়ে যায়। তো এই লেকগুলো আসলে মূলত ব্রিটিশরা করেছিল ওই শহরের মানুষের পানি সরবরাহের ব্যবস্থা করার জন্য। এখন যেহেতু বিভিন্ন প্রযুক্তি এসে গেছে, লেকের উপর এত নির্ভরতা নেই পানি সংগ্রহের জন্য, তাই এই লেকগুলো প্রত্যেকটা শহরেই হয়ে গেছে পর্যটন স্পট। প্রচুর পয়সা ভারতীয়রা আয় করছে এই লেকগুলোকে কেন্দ্র করে। এখানে আবার টয় ট্রেনও আছে, একটা স্টেশন বানাইছে ওরা, ভালোই লাগে। বোট হাউসটা ওটি মিনিট স্টেশন, বোট হাউস আবার ঘোড়ায় চড়ার ব্যবস্থা আছে। গাড়ি ভর্তি মানুষ, প্রায় 24 জন আমরা এই দলে। আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি। আমরা একটু আগে ঘুরলাম বোট হাউস, এখন যাচ্ছি আমরা আরেকটা স্পটে। গুজরাট থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত বিশাল পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণ পশ্চিম অংশে নীলগিরি হিলস। এই নীলগিরি পর্বতাঞ্চল নিয়ে গঠিত নীলগিরি জেলা। এই নীলগিরি জেলার সদর দপ্তর হচ্ছে উটি। 1818 সালে কোয়েম্বাটুরের ব্রিটিশ প্রশাসক জন সুলিভান উটি থেকে 42 কিলোমিটার দূরে কোটাগেরের রাঙ্গামামসামি পিক দেখতে আসেন। এখানকার মনোমুগ্ধকর পরিবেশ দেখে আপ্লুত হয়ে যান সুলিভান। তারপর তিনি এখানে একটি বাসগৃহ স্থাপন করেন। তার উদ্যোগে 1823 সালে কোয়েম্বাটুর থেকে কুন্নুর পর্যন্ত রাস্তা তৈরি হয়। 1882 সালে নীলগিরি একটি জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে এটি মাদ্রাজ প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন রাজধানী হয়ে ওঠে। মাদ্রাজের বিশ্রী গরম থেকে বাঁচতে সাহেবরা মাস তিনেকের জন্য চলে আসতেন এখানে। অসুস্থ ব্রিটিশ সৈনিকদের হাওয়া বদলের জন্য কুন্নুরের অদূরে ওয়ালিংটনে পাঠিয়ে দেওয়া হতো। এভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ব্রিটিশদের কাছে এই উটি শহর। উটি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের সবচেয়ে বড় সংরক্ষিত বনাঞ্চল। এখানেই ভারতের প্রথম অভয়ারণ্য প্রতিষ্ঠিত হয় 1940 সালে। এই বনভূমিতে প্রচুর পাইন, ওয়াটলি ও ইউক্যালিপটাস গাছ হয়। এ বন বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। এখানে প্রচুর বন্য হাতি আছে। দারুণ একটা ভিউ পয়েন্ট। এইখানে আদিবাসীদের গ্রাম, এখানে 36টা গ্রাম আছে আদিবাসীদের। এরা এখানকার আসলে ঠিক আদিবাসী না, এরা আসছে কর্ণাটক থেকে। তো এরা এখানে বসতি, এখানে ছোটো ছোটো হোমস্টে আমরা দেখতে পাচ্ছি। আর ওই 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 যে মেট্রো রেল লাইন না, এটা না, এটা কি রেল লাইন? রাস্তা রেল লাইনটা কোথায় যেন, এদিকে একটা রেল লাইন আছে। ওখানে কোথায় আছে? ওই যে এই তো রেল লাইন, এই যে রেল লাইন, এই যে রেল লাইন। হ্যাঁ, রেল লাইনটা একটু জুম করে দেখে। হ্যাঁ, এই যেখানে রেল লাইন, এই রেল লাইনটা খুব বিখ্যাত। দূরের দৃশ্য দেখা যায়। উটি লেক ও ভ্যালি ভিউ দেখার পর আমরা ছুটলাম কুন্নুরের উদ্দেশ্যে। কুন্নুর উটি থেকে 20 কিলোমিটার দূরে।
কুন্নুর বিখ্যাত ওয়েলিংটন ক্যান্টনমেন্টের জন্য। এই ওয়েলিংটন ক্যান্টনমেন্টে ভারতের বিখ্যাত মাদ্রাজ রেজিমেন্টের সদর দপ্তর। এছাড়া রয়েছে ভারতের শীর্ষ সামরিক শিক্ষা প্রতিষ্ঠান ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ এখানে। ব্রিটিশ আমলে মূলত অসুস্থ ইউরোপীয় সৈনিকদের হাওয়া বদলের জন্য এখানে আনা হতো। ধীরে ধীরে এই হাওয়া বদলের জায়গাটি হয়ে উঠল সেনানিবাস। কুন্নুরের উঁচু উঁচু পাহাড়ে গড়ে তোলা হয়েছিল চা বাগান, আর এখানে প্রচুর ইউক্যালিপটাস গাছ হয়। সেই ইউক্যালিপটাস গাছের তেল বিক্রি এখানকার জমজমাট ব্যবসা। ব্যথা বেদনায় ইউক্যালিপটাসের তেল ব্যবহার করা হয়, বেশ নাকি কাজও দেয়। আমার ব্যবহারের অভিজ্ঞতা নেই, আমি বলতে পারছি না। তেলের দাম অনেক, 2 থেকে 5,000 টাকা লিটার। আর আছে হ্যান্ডমেড চকলেটের ছড়াছড়ি। সব দোকানেই হ্যান্ডমেড চকলেট পাবেন, তবে কুন্নুর শহর থেকে কিনলে অনেক কমে পাবেন। এইসব পর্যটন এলাকায় জিনিসপত্রের দাম অনেক বেশি চা হয়। আর এই যে গাড়ির চালকরা, এই দোকানগুলোর সাথে তাদের এক ধরনের অলিখিত চুক্তি থাকে। পর্যটকদের আনলে পর্যটকদের থেকে যে লাভ করা হয় তার একটা অংশ গাড়ির চালকদেরকে দেওয়া হয়। ফলে ভারতের যে পর্যটন এলাকাগুলোতে গেলে পারতপক্ষ এখান থেকে জিনিসপত্র কিনবেন না, কিনবেন বড় কোনো দোকান বা শোরুম বা বাজার থেকে। এটি বিখ্যাত জিমখানা ক্লাব। এখানে আমাদের গাড়ি কিছুক্ষণ থামলো। এখানে ভারতের অনেক বিখ্যাত ছবির শুটিং হয়েছে। বিশেষ করে কাশ্মীরের দৃশ্যায়ন করতে এই জায়গাটি ব্যবহার করা হয়। কুন্নু শহরকে পেছনে ফেলে আমাদের গাড়ি চলতে থাকলো সামনের দিকে। সামনে মানে কুয়াশায় ঘেরা এক রহস্যের জগৎ। যত যাচ্ছি আমাদের গাড়ি উপর দিকে যাচ্ছে আর কুয়াশার ভিতরে আমরা ডুবে যাচ্ছি। মনে হচ্ছে যেন আমরা মেঘের জগতে হারিয়ে যাচ্ছি। চারদিকে প্রচুর চা বাগান
এবং চা বাগানের সাহেবদের জন্য সুন্দর সুন্দর বাংলো বাড়ি, সেই বাড়িগুলো আমরা দেখছিলাম। আমরা সিংড়াই নামে একটা চা বাগানে এসেছি, উটির একটা চা বাগান। এই চা বাগানটি চলচ্চিত্রের কারণে, হিন্দি চলচ্চিত্রের কারণে খুব বিখ্যাত। এটা হচ্ছে হিন্দি চলচ্চিত্রের এক সময়কার নায়িকা মমতাজের স্বামীর চা বাগান। বর্তমানে ওনারা কেনিয়া থাকেন। 2500 একর জায়গার উপরে চা বাগানটি, এবং উটিতে 25 লক্ষ একর জায়গায় চা চাষ হয়। তো বিশাল একটা চা বাগান, এবং এই চায়ের পাতা সরাসরি বিদেশে রপ্তানি হয়, এখানে স্থানীয় বাজারে পাওয়া যায় না। এখানে একটা আউটলেট আছে, আমরা চেষ্টা করবো সেখান থেকে কিনতে। এখানে চা কোম্পানির একটা আউটলেট আছে, এটা দেখে আসি কি আছে। সুন্দর একটা চায়ের আউটলেট আছে। আলো ফুটছে ধীরে ধীরে, একটু একটু করে যেন কুয়াশা কাটছে। চা বাগানের ভেতরে একটা রেস্টুরেন্ট, আর এটা রেস্টুরেন্টের পাশাপাশি একটা শোরুম। চা, তারপরে বিভিন্ন ধরনের এখানকার স্থানীয় মশলাগুলো পাওয়া যায় এখানে। ক্যাপ্টেন ল্যাম্পস না, এখানে পুরোটা জায়গা কুয়াশায় ঢেকে গেছে, নাহলে দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা পাহাড় আছে যেখানে ক্যাপ্টেন ল্যাম্পস সুইসাইড করেছিল। দূরে দেখা যাচ্ছে ঝর্ণা এবং ঘর বাড়ি। ল্যাম্পস সুইসাইড করেছিল, যে মাউন্ট ল্যাম্পস মাউন্ট বলা হয়। এখন এটা নাই, দেখা যাচ্ছে না কিছু কুয়াশাতে। পথেই পড়ল বিখ্যাত ল্যাম্পস রক। এখানকার কালেক্টর ক্যাপ্টেন ল্যাম্পসের নামে এই পাহাড়ের নাম দেওয়া হয়। অবশ্যই এটা ভালো করে দেখার জন্য ভিউ পয়েন্ট আছে, সেখানে গিয়ে দেখলে আর সুন্দর দেখা যায়। আমরা সময় স্বল্পতার কারণে পথ থেকে দেখে নিলাম। সস্তার 3 অবস্থা। এভাবে একদিনে এত জায়গা লোকাল সার্ভিসে দেখতে চাইলে এর চেয়ে ভালো আর কি হবে বলুন। এই জায়গাটির নাম ডলফিন রক্স। এটা নাকি দূর থেকে ডলফিনের নাকের মতো দেখায়, তাই এমন নাম। এখান থেকে খুব সুন্দরভাবে ক্যাথরিন ফলস দেখা যায়।
ক্যাথরিন ফলস কোটাগিরিতে অবস্থিত। এই ক্যাথরিন ছিলেন এখানকার প্রথম কফি প্ল্যান্টার এমডি কুকবার্নের স্ত্রী। এখান থেকে ক্যাথরিন ফলসে যাওয়ার পথ বেশ দুর্গম। ফলসের পাশেই থাম্বর ও সোলাভাই অঞ্চল। এসব আবার কর্ণাটক রাজ্যে পড়েছে। এসব এলাকা বিখ্যাত হয়েছিল চন্দন কাঠের চোরাচালানের সঙ্গে জড়িত দস্যু বীরাপান্নার জন্য। বীরাপান্না এই পথেই চলে আসতেন তামিলনাড়ুতে, তাই কর্ণাটক পুলিশ তাকে ধরতে পারত না। এই বীরাপান্নার জীবনের উপরে, তার কর্মকাণ্ডের উপরে বিখ্যাত চলচ্চিত্র পুষ্পা তৈরি করা হয়েছিল। ক্যাপ্টেন ল্যাম্পসের সুইসাইড পয়েন্ট, কিন্তু এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না। এরকম একটা হোটেলে, পাহাড়ের কোলে একটা হোটেলে আমরা খেতে বসেছি। নিচে নিচে এই হচ্ছে খাবারের দর, এই হচ্ছে খাবারের রেট, এই আইটেমগুলো এখানে পাওয়া যায়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খুব সুন্দর একটা ভিউ। দেখেন কুয়াশা ঢাকা পাহাড়, এই আজকে কুয়াশা বেশি, মানে মেঘ বেশি। মেঘ যদি না থাকতো তাহলে সুন্দর ভিউ দেখা যেত। এখানে স্লিপিং বিউটি নামে একটা, স্লিপিং লেডি ভিউ পয়েন্ট নামে একটা ভিউ পয়েন্ট আছে। এখান থেকে একটা নির্দিষ্ট নারীর অবয়বের পাহাড় দেখা যায়। এগুলো দেখা যাচ্ছে না আজকে কুয়াশার জন্য। যদি কুয়াশা না থাকতো তাহলে সুন্দরভাবে ভিউটা দেখতে পেতাম। এখন যাচ্ছি। দুপুরের খাবার শেষে কুন্নুর ছেড়ে আবার আমরা উটির পথে রওনা দিলাম। পথেই আমরা উটির বিখ্যাত নীলগিরি হিমালয়ান রেলওয়ের টিকিট কাটলাম। রাতের ট্রেনটি মেট্রোপলিটন পর্যন্ত যায় না, কুন্নুর শেষ স্টপেজ। তাই আমরা কুন্নুর পর্যন্ত টিকিট কাটলাম, 5টায় ট্রেন ছাড়বে, তাই একটু তাড়া আছে। আবার উটি এসে প্রথমে গেলাম আমরা ডড্ডা পিকে, উটির সবচেয়ে উঁচু পর্বত। ভূপৃষ্ঠ থেকে যার উচ্চতা 2637 মিটার। এখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম, তাই শুরু থেকে একটা অস্বস্তি কাজ করছিল। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। যা তুই যে ক। আরে তুমি কথা, আমি পাশে বলছি। জোড়া বেতা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নীলগিরি পর্বতের, দক্ষিণ ভারতের দ্বিতীয়। ভুল হয়েছে, তারা আগে টিকিটটা কাটিনি, তারপর ক্যামেরাটা বন্ধ করো। গালি দিল তামিলে। উঠি কুন্নুর দক্ষিণ ভারতের সবচেয়ে দ্বিতীয় সর্বোচ্চ উচ্চ স্থান টুট্টাবেত্তাতে এসেছি আমরা। টুট্টাবেত্তা দেখবো আমরা ওই ওয়াচ টাওয়ারে গিয়ে। শহর দেখা যায় অনেক উঁচু থেকে, শহর দেখা যায়। এদিকে কুন্নুর কিছুই দেখা যাচ্ছে না মেঘের জন্য। আবার এদিকটা হচ্ছে উটি, উটি দেখা যাচ্ছে খুব সুন্দর। উটি দেখা যাচ্ছে, উটি দেখা যাচ্ছে খুব সুন্দর, উটি দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে। মেঘের খেলা।
ওই দেখা যায় দূরে আমাদের কাটলা কুন্নুর দেখতে পাইতেছি না আমরা। না ওইদিকে কুনুর দেখা যাচ্ছে, কুনুর ঢেকে গেছে মেঘে। এদিকটা আমরা যাচ্ছি একটা ভিউ পয়েন্ট দেখার জন্য। এখন আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার দূর উচ্চতায় আছি? 2660 মিটার উচ্চতায় আছে, প্রায় 2.5 কিলোমিটারেরও বেশি 2.5 কিলোমিটারের বেশি উচ্চতায় আছি আমরা। আর বলে এই হাইট হচ্ছে 8000 কত, আর 8000 না 7000? হ্যাঁ, ডোটা বেতার শেষ পয়েন্ট। হ্যাঁ, শৃঙ্গ না, সেটা ডোটা বেতা হচ্ছে নীলগিরি হিলসের সর্বোচ্চ শৃঙ্গ, এবং এটা হচ্ছে দক্ষিণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। আর আমরা এই ডোটা বেতার শেষ প্রান্তে এসেছি, আমরা শেষ প্রান্ত দেখে যাচ্ছি। এখান থেকে সেই ওটি শহর দেখা যাচ্ছে, যে ওটি শহরে আমরা গতকাল রাত কাটিয়েছি, সকাল কাটিয়েছি। ওই পুরো শহরটা দেখা যাচ্ছে, পুরো শহরটা দেখা যাচ্ছে। দূরে পুরো দেখা যাবে বলো। রোদ নাই, আমাদের দুর্ভাগ্য। ডোডা পিক দেখা শেষে আমরা এলাম ওয়াক্স মিউজিয়াম ও চকলেট মার্কেটে। ওয়াক্স মিউজিয়ামে তেমন কিছু দেখার নেই শুনে আর আমরা ঢুকলাম না, একটু ঘোরাঘুরি করলাম। আর চকলেট মার্কেটে জিনিসপত্রের দাম কুন্নুরের চেয়ে বেশি মনে হলো। আমরা ঠিক করলাম ট্রেন থেকে কুন্নুর শহরে নেমে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেব, এখান থেকে কেনার দরকার নেই। শিডিউল অনুসারে আমাদের পরবর্তী গন্তব্য ছিল বোটানিক্যাল গার্ডেন। উটির বোটানিক্যাল গার্ডেন খুবই সমৃদ্ধ এবং বিখ্যাতও বটে, তবে ট্রেন ধরার তাড়া থাকায় আমরা সেখানে যেতে পারলাম না। আশা করি আগামী পর্বে আপনাদের উটির বিখ্যাত টয় ট্রেন ভ্রমণ দেখাতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।